ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর রোডম্যাপের আহ্বান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার জোরালো বক্তব্যে সন্তুষ্ট বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারে জোর জামায়াত এনসিপির। অপার সম্ভাবনা নিয়েও পর্যটনে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। অপরিকল্পিত উন্নয়ন টেকসই খাত গড়ায় বাধা। 100 টাকার ইনজেকশন 1300 টাকায় কিনল কুমিল্লা মেডিকেল। ওষুধ যন্ত্রপাতি ক্রয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। এবং জাতিসংঘ অধিবেশন চলাকালেই কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের খবর। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব নেতাদের একথাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 42 মিনিটের সেই ভাষণে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা, গাজায় ইসরায়েলি হামলাসহ বৈশ্বিক নানান বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। আগে নির্বাচন নাকি সংস্কার, এই আলোচনা যখন দেশের রাজনীতির অঙ্গনে তীব্র, তখন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হিসেবে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের সামনে তার 42 মিনিটের সেই ভাষণে দেশের প্রধান 3 রাজনৈতিক দলের 6 শীর্ষ নেতার উপস্থিতি যেন বলছে ঐক্যের বাংলাদেশের কথা। জাতিসংঘ সনদের 8 দশক পূর্তি জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ডক্টর ইউনূস তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ, আঞ্চলিক আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ সংঘাতের বাস্তবতা। জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে নাগরিক বান্ধব সংস্কার অব্যাহত থাকবে বলেও বিশ্ব মঞ্চকে আশ্বস্ত করেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, যারা আগামীতে নির্বাচিত হবেন তারাই সংস্কার কার্যক্রম মেনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সংকটের গভীরতা তুলে ধরে অর্থ সংকটে আশ্রয় কার্যক্রম ভেঙে পড়ার শঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। অবিলম্বে নতুন তহবিল জানালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে। দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ ফেরত আনা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গত 15 বছরে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই দ্বিরাষ্ট্র সমাধানের একমাত্র পথ। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান
নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। জলবায়ু সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এখন হাতছাড়া। তাই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য তিনি জোর আহ্বান জানান। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করতে হবে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। সবশেষে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নয়, বরং একসাথে সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা একদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখার পাশাপাশি তুলে ধরেছেন গত 14 মাসে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা। একই সঙ্গে পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করতে তিনি গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির আহ্বান জানান এই জাতিসংঘর 80তম সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে। পাশাপাশি তিনি তার 3-0 থিওরির যে বিষয়টি সেটি আবারও পুনর্ব্যক্ত করেন তার ভাষণের শেষাংশে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট দেশের রাজনৈতিক দলগুলো। অধিবেশনে উপস্থিত দেশের শীর্ষ নেতারা একদিকে যেমন ভাষণের প্রশংসা করেছেন, ঠিক তেমনি নির্বাচনী সংস্কার এবং পরিবেশ তৈরির দাবি উঠেছে স্পষ্টভাবে। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন আয়োজনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে ভাষণটি অত্যন্ত জোরালো ছিল। আমরা উপলব্ধি করছিলাম যে আওয়ামী যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সে অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার টেনে তোলা ডিফিকাল্ট হবে। সেই কাজটাই তারা শুরু করেছে। সেটাই তিনি আজকে জাতিসংঘে বিশ্ব যে আপনার সংস্থা আছে, সেই সংস্থার সামনে তিনি কথাগুলো তুলে ধরেছেন। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি। আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার, যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। আমরা 2 কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে। একই সুর জাতীয় নাগরিক পার্টিরও। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, কেবল নির্বাচন নয়, তার আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে বাস্তব সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরবে না বলেও মত তার। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরও গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এবং এর আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব, এর আগেই বাট প্রশাসনকে নিরপেক্ষ করা সম্ভব। এই 3 দলের এই 3 শীর্ষ নেতা উপস্থিত ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই ঐতিহাসিক মুহূর্তে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের এক ঐক্যবদ্ধ বার্তা। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে হোটেলে ফিরে প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদ সংস্কার সহ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রশ্নে একমত সবাই। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সুন্দরের রহস্যে ঘেরা বাংলাদেশের পর্যটন খাত দক্ষিণ পূর্ব এশিয়ায় সবার চেয়ে পিছিয়ে। রাজনৈতিক প্রেক্ষাপট, নানান সংকট আর প্রচারণার অভাবে বিদেশি পর্যটক টানতে না পারায় কমছে আয় এবং
কর্মসংস্থানের সুযোগও। এই খাতকে এগিয়ে নিতে পর্যটন বান্ধব নীতিমালা তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। অন্যদিকে তলানিতে থাকা পর্যটন শিল্পকে টেকসই করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পর্যটন কর্পোরেশনের। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। মধুমতি ধানসিঁড়ি বিধৌত বাংলার সৌন্দর্যের অহং। মেঘ রোদ্দুরের সুখ, অবারিত সবুজের প্রান্তর জুড়ে সৌন্দর্যের লীলাভূমি, যার পরতে পরতে মুগ্ধতা। এই অপ্সরার কাছে অজান্তেই বারবার ফিরে আসা। মনের অসুখ সারানোর এই রহস্যের মাঝেই আবৃত দেশের পর্যটন খাত। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্য বলছে, দেশের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ৩% কিছু বেশি। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির তথ্য বলছে, গেল এক বছরে বিদেশি পর্যটকদের ব্যয় কমেছে $1.30 কোটি। 2023 সালে বিদেশি পর্যটকদের কাছ থেকে বাংলাদেশ আয় করেছিল $45.30 কোটি, যা 2024 সালে কমে দাঁড়ায় $44 কোটি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, বিদেশি পর্যটক আকর্ষণে প্রচারণার অভাব, মাঠ পর্যায়ে দক্ষ ট্যুরিস্ট গাইড না থাকায় একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছেন তারা, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। আমাদের যে গ্রিনলিফ গেস্ট হাউস, সেখানে আমরা প্রতি সপ্তাহে 10 থেকে 12 জন বিদেশি পর্যটক পেতাম। গত এক মাসের ভিতরে আমরা একজন বিদেশি পর্যটক পাইনি। পর্যটন বিশেষজ্ঞদের দাবি, টেকসই মাস্টার প্ল্যানের অভাবে পিছিয়ে দেশের পর্যটন খাত। হাওর অঞ্চল, সাজেক অথবা আপনি নিঝুম দ্বীপ, সেই জায়গার স্থানীয় মানুষের অর্থনীতিকে যদি মুক্তি দিতে হয়, তাহলে একমাত্র ইন্ডাস্ট্রি হলো পর্যটন শিল্প। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব বলছে, সম্মিলিত উদ্যোগের অভাবে বিকাশ ঘটছে না পর্যটনে। সংকট থেকে উত্তরণে পর্যটন বান্ধব নীতিমালা তৈরি সহ সরকারি সহায়তার দাবি তাদের। প্ল্যান মাফিক যদি আমরা পর্যটন ডেস্টিনেশনগুলো, পর্যটন প্রোডাক্টগুলো যদি আমরা আলোকপাত দিয়ে, দৃষ্টিপাত দিই, তাহলে ট্যুরিজম সাস্টেইন করবে। এটা শুধুমাত্র সরকার কিংবা শুধুমাত্র প্রাইভেট স্টেক হোল্ডার, পর্যটন শিল্পে অন্তর্নিহিত কোনো ট্যুর অপারেটর বা অন্যান্য স্টেক হোল্ডার, পর্যটন শিল্পে যারা কাজ করে যাবেন, তাদের একার পক্ষে সমপর না। ট্যুরিস্টরা, আমার দেশের জনসাধারণ যদি সচেতন না হয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এর পরিসংখ্যান বলছে, এই খাতে 119 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109তম, আর দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার তলানিতে। এমন প্রেক্ষাপটে পিছিয়ে পড়া পর্যটনকে এগিয়ে নিতে কি উদ্যোগ পর্যটন কর্পোরেশনের? Our target is to enhance it to 10% at least. 10% না পারলেও at least 6, 7, 8% যদি হয়, তাহলে আমাদের একটা বিশাল একটা মানে ট্যুরিজমের সাইজটা অনেক বড় হবে। এর জন্য গুরুত্বটা হলো প্রপার প্ল্যানিং, মার্কেটিংয়ের উপর গুরুত্ব দেওয়া, এবং যেই নিয়ামকগুলো, ফ্যাক্টরগুলো ইন্টারেস্টেড টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য মানে হেল্প করে, সেই বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব দিচ্ছি। বিপুল সম্ভাবনা থাকলেও নানা সংকটে ঢের পিছিয়ে বাংলাদেশের পর্যটন খাত। এই বাস্তবতা মেনে নিয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনে গতি আনতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। তবে আদতে কতটা পরিকল্পিতভাবে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে দেশের পর্যটন খাত, সে উত্তরের অপেক্ষায়। সাজিদ আরাফাত, এখন ঢাকা। সমুদ্র, পাহাড়, নদী আর লেকের অনন্য নৈসর্গিক সৌন্দর্যের মায়াবী হয়েও পর্যটনের এক অনুর্বর জনপদ চট্টগ্রাম। নানা পরিকল্পনার বুলি ঘুরপাক খেলেও এই নগরে পর্যটন এগিয়েছে হতাশার গতিতে। বারবার বাঁধ সেধেছে অপরিকল্পিত উন্নয়ন আর নগরায়ণ। অথচ এখানেই গড়ে উঠতে পারত টেকসই পর্যটন, যা নানা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকছে বলে দাবি খোদ মেয়রের। পর্যটন পরিবেশ দিবসে চট্টগ্রামের অপার পর্যটন সম্ভাবনা এবং সংকট নিয়ে আরও জানাচ্ছেন ফয়সাল করিম, ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক। কাট্টলির সবুজে মোড়ানো উপকূলে উড়ন্ত বকের ঝাঁক, সাদা পাখির দল, সমুদ্রের দিগন্তে যেন এঁকে চলেছে নৈসর্গিক এক চিত্রকর্ম। বঙ্গোপসাগরের এই চট্টগ্রাম প্রান্তে এলে ধরা পড়ে এমন ডানামেলা পাখিদের সৌন্দর্যের প্যারেড। দৃশ্যপটে আরও ধরা পড়ে ম্যানগ্রোভ, বালুকা বেলা কিংবা ব্যস্ত জেলেদের জীবিকার আয়োজন।
চট্টগ্রাম নগর ঘিরে মুগ্ধতার গল্প নিয়ে জেগে আছে এমন ১৬ কিলোমিটার উপকূল। মানচিত্রে কোথাও মাথা তুলে বিস্তীর্ণ মনোরম পাহাড় সারি, কোথাও প্রাণ জুড়ায় কর্ণফুলীর বাঁক, মাঝে বয়ে চলে আঁকাবাঁকা খাল, ঐতিহাসিক জলাশয় দিঘি, ফয়েজ লেক, সিআরবি বা বাটালি পাহাড়। নগর থেকে ১ ঘন্টার দূরত্বে গেলেই প্রকৃতি ধরা দেয় আরো মোহনীয় রূপে। কখনো পার্কি সমুদ্র সৈকতের উত্তাল জলরাশি, কখনো সীতাকুণ্ড মিরসরাইয়ের ঝর্ণা পাহাড়ের সাম্রাজ্য মনে করিয়ে দেয় জীবনানন্দের মায়াভরা বাংলার কথা। চট্টগ্রামকে একটা ট্যুরিজম হাব হিসেবে যে গড়ে তোলার যে সম্ভাবনা ছিল সেটি কিন্তু কাজে লাগানো যায়নি। চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ অনেক স্থানের তুলনায় পিছিয়ে রয়েছে। শুধুমাত্র এখানে আকর্ষণ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। পর্যটন সংশ্লিষ্টদের দীর্ঘশ্বাস, এই চট্টগ্রাম ঘিরে বিপুল বৈদেশিক মুদ্রা আয় বা টেকসই পর্যটনের যে সম্ভাবনা তা রয়ে গেছে অনাবিষ্কৃত। অনেকগুলো ট্যুর অপারেটর কোম্পানি হয়েছে, বাট অ্যাক্টিভলি ২০-২৫ জন কাজ করতেছে, বাট ম্যাক্সিমাম ইন আউটবাউন্ড মানে দেশের বাইরে লোক যাচ্ছে, আর ডোমেস্টিক ট্যুরিজম, বাট ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইনকামিং খুবই কম। ফিউচার মার্কেট ইনসাইটসের এক গবেষণা বলছে, বিশ্বব্যাপী টেকসই বা ইকো ফ্রেন্ডলি পর্যটনের বাজার ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে বছর প্রতি গড়ে ২৩.৮% হারে বাড়বে। ইকো ট্যুরিজম হতে গেলে আপনার সাস্টেইনেবল ট্যুরিজমের যে মেজর ফ্যাক্টরসগুলি, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল, ওগুলি সবগুলি কিন্তু এখানে আসবে। নেচারটা এখানে থাকবে, নেচার কনজারভেশন ইম্পর্টেন্ট, কালচারাল হেরিটেজটা রক্ষা করতে হবে। এই টেকসই পর্যটনের ধারণা বাস্তবায়ন করেই থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান, ভারত সহ এশিয়ার অনেক দেশ এখন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। সেই দৌড়ে আমলাতান্ত্রিক জটিলতায় আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, জানালেন খোদ মেয়র। যে কোনো কিছু করতে যান যে এত বেশি প্রসিডিওর, সেগুলো মেনটেন করে দেশে আমরা যারা কিছু করতে চাই আমরাও পারছি না, বিদেশের কেউ যদি এসে দেশকে কিছু করতে চাই তারাও পারছে না। বন্দরকেন্দ্রিক অর্থনীতির এই জনপদে পর্যটন থেকেও যে বিরাট দেশি বিদেশি রাজস্ব আয় সম্ভব, সেই চিন্তা কেবল থেকে গেছে কর্তৃপক্ষের মগজে, নয়তো তাদের পরিকল্পনার নিষ্ফল খাতায়। যে নগরে পর্যটনে গিয়েছে হতাশার গতিতে, সেই নগরে অবকাশ মানে দল বেঁধে রেস্টুরেন্টে খেতে যাওয়া, নয়তো অপরিকল্পিত পর্যটন কেন্দ্র বা অবহেলিত প্রাকৃতিক স্পটে নামমাত্র বিনোদনেই তৃপ্ত থাকা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। নীলাকাশ, সাদা মেঘ আর কাশফুলের দোলায় প্রকৃতিতে এসেছে শরৎ তার স্নিগ্ধতা নিয়ে। আশ্বিনের গাঢ় সবুজ ধানক্ষেত, শাপলাসহ নানা ফুলে রঙিন হয় চারপাশ। আর শিউলি ফোটার সৌরভে আগমনী সুর বাজে দুর্গাপূজার উৎসবের। তবে প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করা হয়ে ওঠে না ইট পাথরের নগরীর যান্ত্রিক জনজীবনে। অন্তত ছুটির দিনে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে শিশুদের আলিঙ্গনের তাগিদ সাংস্কৃতিক কর্মীদের। রাজীব সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। স্বচ্ছ নীল আকাশে শুভ্র সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোলাই বলে দেয় প্রকৃতিতে শরৎকালের আভাস। সকাল সন্ধ্যায় শীতলতা, ভর দুপুরে তেজি সূর্যের প্রখরতা, আর সূর্য পশ্চিমে হেলে পড়লেই নাতিশীতোষ্ণ। নানা বৈশিষ্ট্যে শরৎ নিজেকে তুলে ধরে প্রকৃতিতে। তাই ইটপাথরের নগরীর চাপে পড়া এসব মানুষ বাঙালি সত্তার শেকড়ের টানে ছুটে যায় কাশবনে। দুচোখ ভরে উপভোগ করে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। চারিদিকে উৎসব মুখর পরিবেশ, তারপরে যে কাশবন প্রাকৃতিকভাবে যেগুলো দেখা যায় আর কি। মানুষ তো যান্ত্রিক জীবন, মানে দালান কোঠার মধ্যে থাকা হয়, প্রাকৃতিক মানে দৃশ্যগুলো খুব একটা দেখা যায় না। শরৎকালে আকাশের যেমন একটা তীব্রতা থাকে, সৌন্দর্য থাকে, রোদের যতই তিক্ততা থাকুক না কেন, কিন্তু আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। নানান রঙের ফুল শরৎকে রঙিন করে তোলে। গাছে গাছে শোভা ছড়ানোর সাথেই গাছতলাও পরিণত হয় ফুলের গালিচায়। ঋতুর রানী শরতের এমন রূপে মুগ্ধ প্রকৃতি প্রেমীরা। আশ্বিনের আবহাওয়ায় ফলে ভালো ফসলও। এই আবহাওয়া আমন ধান চাষে বেশ উপযোগী। সেচ দিতে হয় না, তাই প্রকৃতির আশীর্বাদে বাড়তি লাভ হয় কৃষকের।
ফুল ফল ফসলে সমৃদ্ধ এই ঋতু যেমন চুপিসারে আসে তেমনি চলেও যায়। তাই শিশুদের সাথে শরতের পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ সাংস্কৃতিক কর্মীদের। শিশুরা ঋতু চেনে না, শিশুরা বাংলা মাস জানে না, শিশুদের মোবাইলে আসক্তি এবং প্রচণ্ড পড়ার চাপ, তাকে নদীর পাড়ে নিয়ে যেতে হবে, তাকে খোলা উন্মুক্ত বটগাছের নিচে নিয়ে যেতে হবে, শরতের যে জ্যোৎস্না এটি দেখাতে হবে, তাহলে সে ঋতু চিনবে, প্রকৃতি চিনবে এবং প্রকৃতি চিনলেই মানুষকে ভালোবাসতে পারবে। বর্ষার একটা রূপ চলে যাওয়ার পর একটা স্নিগ্ধ একটা কোমলতা চলে আসে আমাদের এই শরৎকালে, যেটা আমরা বরাবরই দেখতে পাই, কিন্তু এখনকার প্রজন্মের কাছে সেটা আসলে অনেকটা কি বলি, ওদের কাছে এটা চোখে পড়ে না। শরৎ ঘিরে বাঙালির উৎসবেরও শেষ নেই। এ সময়ের সবচেয়ে বড় আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। আশ্বিনের শুভ লগ্নে মন্দির সাজসজ্জায় ও দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন কারিগররা। পুজো মানেই তো আনন্দ, আসলে 1 মাস আগে থেকে পুজোর শুরু হয়ে যায় আনন্দটা। বাইরের কিছু প্রতিমা আছে, তো আমাদের রঙের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। মাটির কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, রং করতেছি, আর 3টে রং করলেই আমাদের কাজ শেষ। গ্রীষ্মের উত্তাপে নেতিয়ে পড়া প্রকৃতি বর্ষায় সতেজ হয়েছে। প্রকৃতির এই সজীবতায় ফুটে উঠেছে ঋতুর রানী শরতের রূপ। নানান ফুল ফুটেছে, মাঠে মাঠে সবুজ ধান গাছ কৃষকের স্বপ্ন সমেত দোল খাচ্ছে মৃদু বাতাসে। জনজীবনেও লেগেছে উৎসবের আমেজ। আবার শরতের পর হেমন্ত ও শীতে জরাজীর্ণ হয়ে পড়বে প্রাণবন্ত এই প্রকৃতি। এভাবেই চলছে ষড়ঋতুর বাংলা প্রকৃতির ঋতুচক্র। রাজীব সেলিম, এখন বগুড়া। 100 টাকার ইনজেকশন 1300 টাকায় কেনার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আর এর মাধ্যমে এই একটি উপকরণ দিয়েই প্রায় 48 লাখ টাকা লোপাটের অভিযোগ করা হচ্ছে। তবে দামের গরমিলকে ছাপার ভুল দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসপাতালের পরিচালক। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 24 কোটি টাকার কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী ইনজেকশনের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখিয়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা। অনুসন্ধানে জানা যায়, বাজারে 101 টাকা মূল্যের ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়াম সরকারি নথিতে দেখানো হয়েছে 1299 টাকা। শুধু এই একটি আইটেম দিয়েই লোপাট হয়েছে প্রায় 48 লাখ টাকা। এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত 9 লাখ অ্যারোভাস্টাটিন ট্যাবলেট কেনা হয়েছে, যা শেষ করতে হাসপাতালের সময় লাগবে অন্তত 20 বছর। সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার দাবি করেন, 24 কোটি টাকার অনিয়মের মধ্যে 2.5 কোটি টাকার ভাগাভাগি হয়েছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম হাসান মাসুম সহ কয়েকজনের মধ্যে। এ সময় সভায় উপস্থিত ছিলেন ডাক্তার এম হাসান মাসুম। অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি জনগণের কথাকে বলবো, উনি ইন্ডিভিজুয়াল ডাক্তারদেরকে ডাকছে, ডাক্তার বলতেছে আরিফকে আমি বের করেছি রাজনীতি থেকে, আপনি আমাকে বের করাকে রাজনীতি আসতে পারবেন নীতিবাদ। আপনি আমি যদি দুর্নীতিবাদ হই, আপনার দুর্নীতিবাদের বক্সাদা আমি বলতে চাই, আপনি দুর্নীতিবাদের বক্সাদা। আমি আবারও বলছি, আল্লাহর নাম নিয়ে বলছি, এই ধরনের কোন কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না। আমি চাই কেন্দ্রীয় ড্যাব এটা তদন্ত করুক, সেই তদন্তের মাধ্যমে এবং কমিশন তদন্ত করুক, তদন্তের মাধ্যমে অবশ্যই সত্য উন্মোচিত হবে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগের সঙ্গে ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের কোনো সম্পর্ক নেই এবং এ ঘটনায় তারা বিব্রত বলে দাবি করেন এই চিকিৎসক নেতা। এই জিনিসটাতে তো ড্যাবের, যেহেতু আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করি, আমাদের জন্য তো এটা বিব্রতকর অবস্থা। অবশ্যই একটা তদন্ত কমিটি হয়ে এর সুষ্ঠু বিচার করবে। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রশাসনের তারাও যাতে এই ব্যাপারটা নিয়ে উচ্চপক্ষের তদন্ত করে তদন্ত রিপোর্টটাকে জানে, তাইলে আমরা
জাতীয়তাবাদের আদর্শের যে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে কুমিল্লা মেডিকেল কলেজের, তারা সবাই আশ্বস্ত হতে পারবে যে এই কেলেঙ্কারিতে কারা কারা জড়িত। অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালকের দাবি, ইনজেকশনের দামে গরমিল, আসলে প্রিন্টিং ভুল। আমাদের এমএসএ সামগ্রী কেনার সময় একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিলো, থায়োপেন্টাল সোডিয়াম, ওটা 101 টাকা 60 পয়সা দাম, সেখানে কীভাবে যেন 1299 টাকা চলে গেছে। তো ওই হিসাবে আসছে, পরে ভুলটা আমাদের চোখে ধরার পরে আমরা ভুল সংশোধন করে একই স্মারকে প্রতিস্থাপিত করে 101 টাকা 60 পয়সা হিসাবে আমরা 4000 পিস থায়োপেন্টাল সোডিয়াম কিনছি। এরই মধ্যে রাজধানীর পল্লবী এলাকার মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনায় অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। 500 শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় 3500 রোগী চিকিৎসা নেন, আর ভর্তি থাকেন গড়ে 1200-র মতো রোগী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই চাপাই রাজশাহী নাটোর থেকে ঢাকাগামী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহীর নগরীর শিরোল বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, যেমনটা বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোরের যে যাত্রীরা আছে সেক্ষেত্রে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, আর এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রওশন, গতকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাগামী যে সব বাস রাজশাহী এবং নাটোর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যায় সেই বাস চলাচল বন্ধ আছে। শুধুমাত্র একতা বাস ছাড়া বাকি সব বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ আছে। এখানে যে বিষয়টি ঘটেছে, পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে গত 23 সেপ্টেম্বর এখানে যারা শ্রমিক আছেন তারা কিন্তু কর্মবিরতি ঘোষণা করেন। বেশ কয়েক দফা তারা এই কর্মসূচি কিন্তু চালিয়ে যান। পরবর্তীতে মালিক পক্ষের সঙ্গে যখন তারা আলোচনায় বসে তখন সিদ্ধান্ত হয় যে যারা বাস চালক তাদের বেতন 500 টাকা বৃদ্ধি করে হবে। বর্তমানে তাদের বেতন দেওয়া হচ্ছে 1250 টাকা, পরবর্তীতে 500 টাকা বৃদ্ধিতে 1750 টাকা, এবং যারা হেল্পার আছেন তাদের বেতন 400 টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে 100 টাকা বাড়িয়ে তাদেরকে 500 টাকা বা 550 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি যারা সুপারভাইজার আছেন তাদের 500 থেকে 700 টাকার মধ্যে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে নেয়। এবং সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরে যখন শ্রমিকরা কাজে ফিরেছেন, ঠিক তার পরেই দেখা যাচ্ছে যে মালিক পক্ষ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল কিন্তু বন্ধ করে দেয়, যেটা পূর্ব কোনো ঘোষিত সিদ্ধান্ত ছিল না। যখন এই পরিস্থিতি তৈরি হয় তখন এখানে যারা যাত্রী আছেন তারা টিকিট সংগ্রহ করার পরপরই যখন তারা ঢাকা উদ্দেশ্যে চলে আসে এবং এই কাউন্টারে এসে অবস্থান নেয়, দেখা যায় যে ঢাকাগামী শুধুমাত্র একতা বাস ছাড়া অন্য সব বাস চলাচল বন্ধ। তখন তারা বিপাকের মধ্যে পড়ে এবং আসলে তারা তাদের যে গন্তব্য ঢাকা সেখানে কিভাবে যাবে এই বিপাকে তারা পড়ে যায়। পরবর্তীতে এখানে মালিক পক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। তবে এখানে যারা শ্রমিক নেতা আছেন তারাও কথা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই সিদ্ধান্ত থেকে মালিক পক্ষ সরে আসে এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের সঙ্গে বাস চলাচল যাতে খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, যাত্রীদের ভোগান্তি যাতে দূর করে দেয়, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। সব মিলিয়ে মালিক পক্ষ আজকে তাদের জরুরি একটি বৈঠকের কথা বলেছেন এবং কখন এই বৈঠকটি হবে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানতে পারিনি। তবে আশা করা যাচ্ছে যে আজকের মধ্যে একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা জানতে পেরেছি। রওশন, রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত বাস চলাচলের সবশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। শারদীয় দুর্গোৎসবের আর মাত্র বাকি একদিন। সে আয়োজন আরও বর্ণিল করতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। ময়মনসিংহ জেলায় এবছর 781টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজার আয়োজন। শারদীয় দুর্গোৎসবের সেই সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, একেবারেই কম সময় আছে, দেবীকে বরণ করতে মণ্ডপগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? রোশন, শারদীয় দুর্গোৎসবের যে অন্যতম অনুষঙ্গ প্রতিমা
সেই প্রতিমার তৈরির কাজ কিন্তু একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আমরা ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি প্রতিমা তৈরির কারখানা ঘুরে এসে যে দেখেছি সেটি হচ্ছে যে এখন কিন্তু গতকাল থেকেই কিন্তু প্রতিমার যে বিভিন্ন জায়গায় পাঠানোর যে কাজ সেই কাজগুলো কিন্তু চলছে এবং আমরা এখন যে কারখানাটিতে আছি এটি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার শম্ভুপালের কারখানা। এখানেও আমরা দেখছি যে ইতিমধ্যেই এই প্রতিমা নেয়ার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন সাধারণ মানুষ এবং যারা পূজারী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভালুকা থেকে একদল মানুষ এসেছেন সনাতন ধর্মাবলম্বী যারা তাদের পূজা মণ্ডপের যে প্রতিমা সেটি নেয়ার জন্য কিন্তু এখানে এসেছেন এবং এই কারখানাগুলোতে কিন্তু একেবারেই শেষ মুহূর্তের কাজ চলছে, অর্থাৎ প্রতিমাগুলো হ্যান্ডওভার করার আগে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ করেই কিন্তু তারা প্রতিমাগুলো হ্যান্ডওভার করছেন, অর্থাৎ যারা বিভিন্ন এলাকার মণ্ডপে যে প্রতিমাগুলো স্থাপিত হবে সেখানে কিন্তু নিয়ে যাওয়ার জন্য মানুষজন এসেছেন এবং এখানে আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই রঙের কাজ প্রায় শেষ এবং প্রত্যেকটি প্রতিমার গায়ে নতুন কাপড় জড়ানো হয়েছে এবং অঙ্গসজ্জার যে কাজ সেই কাজগুলো কিন্তু শেষ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই যে কারখানাটি রয়েছে এখান থেকে বিভিন্ন মণ্ডপে কিন্তু এই প্রতিমাগুলো চলে যাবে এবং আর মাত্র একদিন আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে পূর্ণ আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। যদিও শুভ মহালয়া থেকেই যে শারদীয় দুর্গোৎসব সেটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই মণ্ডপগুলো কিন্তু দারুণভাবে নান্দনিকভাবে সাজানো হয়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর যে পূজা মণ্ডপগুলো রয়েছে সবগুলো পূজা মণ্ডপেই কিন্তু বর্ণিলভাবে সাজানো হয়েছে, বিশাল বিশাল তোরণ করা হয়েছে এবং মণ্ডপের অভ্যন্তরে বাইরে কিন্তু দারুণ নান্দনিক সাজসজ্জা করা হয়েছে। যে সাজসজ্জাটিকে তারা বলছেন যে এবার অন্যান্য বারের চেয়ে বেশ বর্ণিল আয়োজন করা হয়েছে এবং ময়মনসিংহ নগরীতে কিন্তু এবছর 88টি পূজা মণ্ডপ রয়েছে যে পূজা মণ্ডপগুলোতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং জেলায় 781টি শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ রয়েছে। যে পূজা মণ্ডপগুলোতে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ইতিমধ্যেই যে সমস্ত কারখানাতে প্রতিমা তৈরি হচ্ছে বা যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপগুলোতে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আজকে থেকে পূজা মণ্ডপগুলোতে আনসার সদস্য এবং স্থায়ী পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু মোতায়েন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা যারা পুলিশ, র্যাব সহ সেনাবাহিনী তাদের কিন্তু টহল অব্যাহত রয়েছে এবং সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু সুন্দরভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি দরকার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। দুর্গাপূজার মণ্ডপগুলোর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। শারদীয় দুর্গোৎসবে মৌলভীবাজারের 7টি উপজেলায় 868টি সর্বজনীন এবং 140টি ব্যক্তিগত মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন কারিগররাও। জোরদার করা হয়েছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা। গত বছরের চেয়ে এই বছর পূজার খরচ বেড়েছে, তবে অনেকগুলো চা বাগানে এখনও বকেয়া এবং বোনাস না পাওয়ায় পূজার আনুষ্ঠানিকতা অনেকটাই ফিকে পড়েছে। এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। শরতের কাশফুল আর ঢাকের আওয়াজ বলে মা আসছেন, সময় হয়েছে চরণে পুষ্পাঞ্জলি দেয়ার। প্রতি বছর দেশের সবচেয়ে বেশি ও জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন হয় মৌলভীবাজারে। এবছর 1008টি মণ্ডপে হবে দেবীর পূজা। পূজা কমিটির নেতারা জানান, জেলার কুলাউড়ার কাদিপুর, রাজনগরের পাঁচগাঁও ও শহরের 3টি বড় ও আকর্ষণীয় আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নী পূজা মণ্ডপে শুরু হবে দুর্গাপূজা। বড় মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আমরা পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে 4টি বিষয়ে আমরা লক্ষ্য করে বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেক মণ্ডপকে আমরা জেনারেটর রাখার জন্য আমরা অনুরোধ করেছি। দ্বিতীয়ত আমরা চিন্তা করছি যে সিসি ক্যামেরা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই সিসি ক্যামেরা সবাইকে বলেছি যে একটি ক্যামেরা যেন প্রতি মণ্ডপে রাখা হয়। গত বছরের চেয়ে এবছর জেলায় পূজা মণ্ডপের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে জেলার প্রাচীন তীর্থস্থান রাজনগরের পাঁচগাঁওয়ে প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থীর ভিড় হয়। একই সাথে কুলাউড়ার কাদিপুর, শিববাড়ি, সদরের ত্রিনয়নী, আবাহন ও মহেশ্বরী, শ্রীমঙ্গলের সবুজবাগ, লালবাগ ও শাপলাবাগের বেশ কিছু মণ্ডপেও প্রচুর ভিড় হয়।
তবে বেশ কিছু চা বাগানে এখনও দেয়া হয়নি পূজার বোনাস ও বকেয়া পাওনা। হতাশ চা শ্রমিকরা চেয়েছেন সহযোগিতা। সব জিনিসের দাম কত, এখন আমরা যদি 100 টাকা বলন না নেই তা আমরা চলবো কিভাবে? বাগান পক্ষ যদি দিত তাহলে তার পূজা আমাদের সুন্দর হতো। আমাদেরকে ওই কোম্পানি কিংবা সরকার সাহায্য করতে হবে। এবছর পূজার খরচ বেড়েছে বলে জানান ডেকোরেটরস ও মূর্তির কারিগররা। 2-1 দিনের মধ্যে আমরা রং শুরু করব এবং এই মূর্তিটার দাম আমাদের 2,70,000 টাকা। গত বছর আমরা খাস করছি মনে করেন 3.5 লাখ, এইবার করা লাগে 4.5 লাখ। এদিকে পূজাকে সামনে রেখে সারা জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় পুলিশ ও জেলা প্রশাসন। গুজব রুখতেও নেওয়া হয় নানা ব্যবস্থা। চা শ্রমিক সহ প্রত্যেকটি সার্বজনীন মন্দিরে 500 কেজি চাল সহ নানা সহযোগিতা করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে 19টি ভ্রাম্যমাণ মোবাইল কোর্টও পরিচালনা করা হবে। সকল হিন্দু সম্প্রদায়ে তাদের পূজা উদযাপন করার জন্য সকল কমিউনিটির নেতাদেরকে নিয়ে এবং ইসলামিক স্কলার যারা আছেন ইসলামিক দলগুলো তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যেই একাধিক সভা করেছি। সকলের কাছ থেকে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এবং প্রাণবন্ত উৎসাহ এবং সহযোগিতার আশ্বাস পেয়েছি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা মাঠে থাকবে মোবাইল কোর্টের জন্য। যদি কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু দেয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা মাঠে থাকবে। অসুর বিনাশী দেবী দুর্গা জাগতিক সব অশান্তি দূর করবেন এমনটাই আশা মায়ের ভক্তদের। এখন মৌলভীবাজার। ঢাকা মহানগর উত্তর বিএনপির অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রত্যেকটি অঞ্চলে এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে, যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে আমরা রাজনীতিকে গণতন্ত্রের কথা বলি, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। এবং এই একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি দেশ হিসাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে, আপনার রাজনৈতিকভাবে আমরা গণতন্ত্রায়ন করতে পারবো ইনশাআল্লাহ। স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য। আপনি দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টসের মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিতি হয়েছে, স্পোর্টসের মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন। আপনাকে বড় দেশ হতে হয় না, আপনাকে মিলিটারিভাবে শক্তিশালী হতে হয় না। স্পোর্টসের মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন। আমরা ইনশাআল্লাহ সেদিকে যাব আগামী দিনে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না এই কারণে আমার আরেকটি অনুষ্ঠান যেতে হচ্ছে, সবাই অপেক্ষা করছে সেখানে। তবে আমি আবারও বলছি, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো ইনশাআল্লাহ। ঢাকা মহানগর উত্তর বিএনপির অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বেপরোয়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রে সফররত কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শনিবার এক এক্স বার্তায় তথ্যটি জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। সেখানে দাবি করা হয় নিউ ইয়র্ক সিটির রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি মার্কিন সেনাদের বলেছেন তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ পালন না করে। তবে ওই পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের অপরাধ সম্পর্কে কিছুই জানানো হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনপন্থীদের সঙ্গে সামিল হন প্রেসিডেন্ট গুস্তাভো।
মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষকে বন্দুকের মুখোমুখি দাঁড় করাবেন না। এর আগে চলতি সপ্তাহে জাতিসংঘের অধিবেশনে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষ নেয় মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন গুস্তাভো। সুপার টাইফুন রাগাসার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ঘূর্ণিঝড় বুয়ালয়ের কবলে ফিলিপিন্স। দেশটির বিভিন্ন শহরে ঝড়ের কারণে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 10 জনের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ফিলিপিন্সে আঘাত হানে ঘূর্ণিঝড় বুয়ালয়। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বহু এলাকা, বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটিও। উপকূলবর্তী এলাকা থেকে আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 4 লাখের বেশি বাসিন্দাকে। ঘরবাড়ি ভেঙে পড়ায় অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। রাজধানী ম্যানিলা ছাড়াও বেশ কয়েকটি শহরে বন্ধ আছে সরকারি অফিস এবং স্কুল কলেজও। মাত্র কয়েকদিন আগেই সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে প্রাণ যায় অন্তত 14 জনের, আর 17 জনের মৃত্যু হয় তাইওয়ানে। এবার জানাবো খেলার খবর। গেল আসরে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরে আসরের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। এবার যেন তারই শোধ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের যুবারা। কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। আরও জানাচ্ছেন রেজাউল করিম। আগের আসরটিতে ভুটান থেকে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে সেবার 2-0 গোলে হেরে সাফ জয়ের সুযোগ হাতছাড়া হয় লাল সবুজ প্রতিনিধিদের। এবার সেই ভারতকে হারিয়েই সাফ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে 3 জয় ও সেমিফাইনালে নেপালকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে এসেছে ভারত। শক্তিমত্তায় তাই দলটিকে এগিয়ে রেখেছেন বাংলাদেশ দলের কোচ। তবে ভারতকে হারানো অসম্ভব নয়, এমনটাও আশা ব্যক্ত করেছেন গোলাম রাব্বানী ছোটন। খেলার জন্য আমাদের ছেলেরা এক্সাইটেড এবং মোটিভেটেড। তারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগও আছে। কোচের সাথে সুর মিলিয়ে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবর মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্যই আমরা কালকে মাঠে নামবো। সবকটি ম্যাচ জয় নিয়ে ফাইনালে আসা ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর। আসরটির হিসাবেও এগিয়ে থাকবে দলটি। 10 বার অংশ নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। অন্যদিকে ভারতের সমান সংখ্যকবার অংশ নিয়ে 2 বার শিরোপা ঘরে তুলতে পেরেছে বাংলাদেশ। এবারের আসরে ভারতের মতো বাংলাদেশও হারেনি কোনো ম্যাচ। গ্রুপ এতে একটি দল কম থাকায় দলটির তুলনায় 1 ম্যাচ কম খেলেছে লাল সবুজরা। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে 2-0 গোলে। অপ্রতিরোধ্য এই যাত্রায় ফাইনাল ম্যাচে বাংলাদেশকেও রাখবে চনমনে। বাংলাদেশের ফুটবলাররা ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচকে ঘিরে নেই কোনো ইনজুরির শঙ্কা। তবে ফাইনালের আগের 24 ঘন্টা থেকে কলম্বোতে বৃষ্টির মাত্রা বেড়েছে, তাই ম্যাচ ছাপিয়ে বৃষ্টি হতে পারে আলোচনার মূল বিষয়। রেজাউল করিম, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর রোড ম্যাপের আহ্বান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। জাতিসংঘে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার জোরালো বক্তব্যে সন্তুষ্ট বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারে জোর জামায়াত এনসিপির। অপার সম্ভাবনা নিয়েও পর্যটনে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। অপরিকল্পিত উন্নয়ন টেকসই খাত গড়ায় বাধা। 100 টাকার ইঞ্জেকশন 1300 টাকা কেনার অভিযোগ কুমিল্লা মেডিকেলে। দামে গরমিল, ছাপার ভুল, দাবি হাসপাতাল পরিচালকের।
এবং জাতিসংঘ অধিবেশন চলাকালেই কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।